এল রাহুল নিজেও বললেন যে অ্যাজ অ্যান ওপেনার আই ক্যান ফিল হোয়াট জ্যাক ক্রলি ওয়াজ ফিলিং। টেলের সাথে ব্যাট করতে ঠিক। করাটা না একটা আর্ট। অনেকে সেটা পারে না। আমি ওয়াশিংটন সুন্দরের দুটো ইনিংস দেখে কিন্তু আই এম নট ভেরি স্যাটিসফাইড হাউ ওয়েল হি ক্যান হ্যান্ডেল হিমসেলফ ওয়াইল ব্যাটিং উইথ দ্য টিম। পার্সোনাল মাইলস্টোন কখনো টিম গোলের থেকে ওপর হতে পারে না, এটা নিয়ে তো কোনো ডাউটই নেই। আর একটা তো সেশনের কথা ছিল, মানে হয়তো যদি নিজে নাও করতে একটা সেশন তাকে ওয়েট করতে হতো, একটা সেশন তিনি আমার মনে হয় ওয়েট করতেই পারতেন। তাহলে নমস্কার, উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে লর্ডস থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে উইলার উইলে আবার স্বাগত। ধন্যবাদ বাদশাহ। একটা অবশ্যই। ইন্টারেস্টিং ডে ছিল আজকে লর্ডস টেস্টের। তার শেষটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং। হয়তো সকালের দিকে একটু মানে বোরিং লাগলেও শেষের দিকটা কিন্তু বেশ একদম, স্পাইসড আপ হয়ে একদমই। গেল। সেই প্রসঙ্গে আসবো পরে। কারণ এটা নিয়ে কোনো কিছু হবে কিনা ম্যাচ রেফারির তরফে বা এরকম কিছু, সেটা নিয়ে পরে আসবো। তার আগে বলো, আজকে সারাদিনের ক্রিকেটটা কেমন দেখলে, স্পেশালি ভারতের ব্যাটিং? ভারতের ব্যাটিং, হ্যাঁ ইন্টারেস্টিং। আমি বলবো ভারতের ব্যাটিং আমার মনে হচ্ছিল যে অবভিয়াসলি 2.5 সেশন ভারত আজকে ডমিনেট করেছে 3টে সেশনের মধ্যে। কিন্তু আনফর্চুনেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ইংল্যান্ডকেই এগিয়ে রাখবো। হয়তো ভারত এমন সময় পজিশনে ছিল যেখান থেকে ভারত 40-50 রানের লিড নিতে পারতো, এক্স্যাক্টলি, ইফ নট এক্স্যাক্টলি। মোর। কিন্তু সেখান থেকে পুরোপুরি দুটো মানে 387তেই শেষ করা, মানে ইংল্যান্ড অলরেডি 2 রানের লিডে আছে। তো অ্যাকচুয়ালি ইন্ডিয়া অ্যালাউড ইংল্যান্ড টু কাম ব্যাক ইন দিস গেম আনফর্চুনেটলি। বাট সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু এটা আমাদের বিপক্ষেই গেল, স্পেশালি ওই রান আউটটা পান্তের রান আউটটা, পরে টেল মানে আমাদের কন্ট্রিবিউট না করাটা, এই ফ্যাক্টর গুলোর জন্য হয়তো আজকে আমরা এই ম্যাচে তোমার কি একটু মনে হলেও হয় যে পিছিয়ে আছি। ওই লাঞ্চের আগে ওই রান আউটটাতেই টিম ইন্ডিয়ার মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেল, বা ইন্ডিয়া মোমেন্টামটা হারালো ওই মুহূর্তেই? লাঞ্চের আগে রান আউট এবং লাঞ্চের পরে Exactly. কে এল রাহুলের আউট, হ্যাঁ অবশ্যই হারিয়েছে। কেননা মানে আমার মনে হয়েছে এবং আমার যেটা মনে হয়েছে, এবং কে এল রাহুল সেটা প্রেস কনফারেন্সে অ্যাকসেপ্টও করেছেন, যে এটা পুরোপুরি করা হয়েছিল। মানে তিনি ভেবেছিলেন হয়তো যে তার 100টা যদি লাঞ্চের আগে হয়ে যায়। আর স্পেশালি শোয়েব বাশির বল করছিল একটা এন্ড থেকে, তো শোয়েব বাশিরের এগেনস্টে কে এল রাহুল ভেবেছিলেন যে মানে হি Yes. ক্যান স্কোর দোজ 2 রানস। তাই জন্যই স্ট্রাইকে আসার একটা তার মধ্যে ইচ্ছে একটা এবং মানে একটা ছিল। হ্যাঁ, একটা একটা ইনটেনশন ছিল। এবং পান্ত বিইং এ পার্টনার, পান্তকে তিনি মানে যেটা প্রেস কনফারেন্সে বললেন যে 2 ওভার আগে তিনি নাকি এই জিনিসটা কমিউনিকেটও করেছিলেন যে লাঞ্চের আগে যদি হয়ে যায়। তো ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো পান্তের মাথাতেও ছিল। তাই জন্যই ওই রিস্কি সিঙ্গেলটার জন্য দুজনেই, যারই কল হোক, দুজনেই নিতে গেলেন। সো পার্সোনাল মাইলস্টোনের জন্য আমার মনে হয় হয়তো আমাদের একটু এই হ্যাঁ, একটু মোমেন্টামটা লস ম্যাচিওর হওয়া হলো। উচিত আমার মনে হয় এই একটু না, অনেকটাই জায়গাগুলোতে। লস হলো। কেন উইকেটে কিচ্ছু ছিল না, কিচ্ছু হচ্ছিল না, ইংল্যান্ডের বোলিংকে এমন কিচ্ছু লাগছিল না। সেক্ষেত্রে আমরা যেভাবে আজকে আমরা উইকেট গুলো এক্স্যাক্টলি, দিলাম, এক্স্যাক্টলি। নট এবং আমার অ্যাকসেপ্টেবল। মনে হয় যে এই জায়গাগুলো ভবিষ্যতে আরেকটু ম্যাচিওর হওয়া উচিত, এবং কে এল রাহুল যেভাবে খেলছিলেন তাতে মনে হয় না যে লাঞ্চের পরে উনি যদি আসলে সেঞ্চুরিটা হতো না। ইনফ্যাক্ট সেটাই হলো, উনি লাঞ্চের পরেই সেঞ্চুরিটা করলেন। গতদিনও আমরা দেখছিলাম রুট 99-এ দিন শেষ হয়ে গেছিল, কোনো তাড়াহুড়ো করতে দেখিনি। এগুলো কিন্তু মানে আজকের সময় ভেরি আনফর্চুনেট। একদমই পার্সোনাল মাইলস্টোন কখনো টিম গোলের থেকে ওপর হতে পারে না, এটা নিয়ে তো কোনো ডাউটই নেই। আর একটা তো সেশনের কথা ছিল, মানে হয়তো যদি নিজে নাও করতে একটা সেশন তাকে ওয়েট করতে হতো, একটা সেশন তিনি আমার মনে হয় ওয়েট এক্স্যাক্টলি। করতেই পারতেন। আই নো কে লর্ডসের অনার্স বোর্ডে নাম নামের জন্য সবাই খুব মুখিয়ে থাকে, যদিও কে এল হ্যাঁ, রাহুলের অলরেডি নাম আছে। তো যাই হোক, মানে আমার মনে হলো আননেসেসারি, কোয়াইট আননেসেসারি দ্যাট ডিসিশন অফ গোয়িং ফর এক্স্যাক্টলি। দ্যাট কারণ রিস্কি সিঙ্গেল। যদিও তিনি সম্ভবত দ্বিতীয় ভারতীয় ব্যাটার যিনি মাল্টিপল টাইম লর্ডসের অনার বোর্ডে নাম তুলবেন, আহ, যদি আমি খুব ভুল না করে থাকি। হ্যাঁ, আর ক্রেডিট টু মানে ওখানে বেন স্টোকস এর অবশ্যই। প্রেজেন্স অফ মাইন্ডটাকেও তোমাকে ক্রেডিট দিতে হবে কিন্তু, যে যেভাবে তিনি পান্তের এন্ডে ছুড়লেন থ্রোটা ঘুরে গিয়ে, কেন পান্ত একটু ইনজুরি ক্যারি করছিল, তিনি জানেন হি ওয়াজ নট হিজ 100%। সো এত কিছু ব্যাক অফ দ্য মাইন্ড ফ্র্যাকশন অফ রেখে, সো সেকেন্ডে। ইয়া এবং ক্রেডিট টু আমার হিম অ্যাজ আমার ওয়েল। যেটা আরেকটু মানে আরো আপসেট আমি এই কারণে, সেটা হচ্ছে ওয়ান থেকে কিন্তু এই ইনিংসে ওই হেডিংলে সেকেন্ড ইনিংস এর মতোই জমাট ব্যাটিংটা করতে দেখা যাচ্ছিল, এবং অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন খেলতে দেখা যাচ্ছিল। উইকেটে থাকলে হয়তো ভারতের এই লিডটা হয়ে যেত, মানে লাঞ্চের পর যদি পান্থ অ্যান্ড রাহুল ব্যাট করতো। এনিওয়েজ, যেটা হয়নি সেটা
আহ, তুমি বলছিলে যে ভারতের টেলের ব্যাটিংটা নিয়ে তুমি বলছিলে, সেটা নিয়ে মানে সেটা যদি একটুখানি বিস্তারিত হুম। বলো, মানে সেটা নিয়ে তোমার কি মতামত? না, ভারতীয় টেলের হুম, ব্যাটিং তো কনসার্ন। তুমি যদি দেখো, মানে অ্যাপার্ট ফ্রম হুম, ওয়ান ইনিংস, আমি যদি বলি এজবাস্টন সেকেন্ড ইনিংস মেবি, বাট বাকিটা তুমি যদি পুরো ট্যুর দেখো, থ্রু আউট দিস ট্যুর উই হ্যাভ সাফার্ড। আমাদের টেল কিন্তু কোনো কন্ট্রিবিউট করছে না ব্যাট হাতে। অন্যদিকে ইংল্যান্ডের তুমি যদি দেখো, ইংল্যান্ড মানে 270 সামথিং ফর 7 ছিল। সেখান থেকে রানটাকে তারা অলমোস্ট 100 রানের ঠিক, কাছাকাছি ঠিক, নিয়ে গেছে তাহলে টেল। সো এইটা একটা ফ্যাক্টর কিন্তু থ্রু আউট দি অবশ্যই। সিরিজ আমরা দেখছি। এবং আমি জানি যে টেলের হয়তো আমাদের টেল এন্ডার যে যারা ব্যাটার তাদের সেই স্কিলটা অনেক সময় নাও থাকতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশনটা তো একদম। থাকাটা জরুরি। মানে অ্যাটলিস্ট ইউ নিড টু শো ইউর অ্যাপ্লিকেশন। তোমার সাথে যেমন বুমরার বলটা খুবই ভালো বল ছিল, মানে একদম হুম, হুম, ব্যানানা সুইং যেটাকে বলি আমরা। কিন্তু বাকি অনেক সময় আমরা দেখেছি ভালো ভুল শট খেলতে গিয়ে আউট হয়েছে। অনেক সময় দেখেছি যে একটা এস্টাবলিশ ব্যাটার বা অলরাউন্ডার অন্য এন্ডে ব্যাট করলো, আমাদের টেল হয়তো সেই ঠিক, অ্যাপ্লিকেশনটা দেখাতে পারেনি। অন্যদিকে আমার মনে পড়ে যায় দু হুম, হাজার একুশের সেই টেস্ট ম্যাচ, যখন দুজন টেল এন্ডার ব্যাটার, হুম, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামি, তাদের একটা পার্টনারশিপ এই এই মাঠেই হয়েছিল, এবং সেই পার্টনারশিপের জন্য আমরা ওই টেস্ট ম্যাচটা জিতেছিলাম। ওই টেস্ট ম্যাচটা একসময় মনে হচ্ছিল যে ভারত হেরে যাবে, বা একসময় এমন মনে হচ্ছিল ইংল্যান্ড বা ড্র হয়ে যাবে। সেখান থেকে ম্যাচটা জেতার ক্রেডিটটা কিন্তু আমি ওই শামি এবং বুমরার পার্টনারশিপ উইথ দ্য এক্স্যাক্টলি। ব্যাট আমি দেবো। আ- সুতরাং টেল কিন্তু ইউ নিড টু, মানে এই জিনিসটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ব্যাটিং কোচ শীতাংশু কোটাক টেলকে নিয়ে, টেল ইন্ডাসদের ব্যাটিং নিয়ে যথেষ্ট কাজ করছেন, কিন্তু সেই কাজের ফলাফল এখনো পর্যন্ত অন গ্রাউন্ড ঠিক, আমরা এক্স্যাক্টলি। আমি দেখতে তোমাকে পাচ্ছি না। দুটো অন্তত এক্সাম্পল তোমায় বলি অ্যাপ্লিকেশনে, তুমি যখন কথা বললে তোমার মনে আছে নিশ্চয়ই হেডিংলে সেকেন্ড ইনিংসে যখন উল্টো দিকে জাদেজা 25 রানে ব্যাট করছে, রশিদ কৃষ্ণার শটটা তোমার নিশ্চয়ই মনে আছে। হুম। তোমার নিশ্চয়ই মনে আছে লাস্ট টেস্টে এজবাস্টন আকাশদীপ যে শটটা খেলে আউট হয়েছিলেন, সে শটটাও তোমার নিশ্চয়। এবং আমি স্পেসিফিক্যালি আকাশদীপের কাছ থেকে আমি আরেকটু অ্যাবসলিউটলি। বেটার অ্যাপ্লিকেশন আশা শুধু করি। তাই হি নয়, ক্যান ব্যাট। শুধু তাই নয়, তুমি দেখো ওয়াশিংটন সুন্দরকে কেন খেলানো হচ্ছে প্লেইং ইলেভেনে? তো মানে ভারতীয় টিমের বক্তব্য হচ্ছে তিনি এক্সট্রা ডেপথ অ্যাড করছেন ব্যাটিং লাইন আপে, কিন্তু এক্সট্রা ডেপথ অ্যাড কোথায়, মানে তার কাছ থেকে রান কোথায় আসছে? 40 রান একটা ইনিংসে করেছেন, 43 না কত, আজকে 20-25 রান করলে এই রানটা আমার মনে হয় এই ফ্ল্যাট উইকেটে কুলদীপও করে দিতে পারবে। তাহলে আমি কেন কুলদীপকে খেলাবো না? তাহলে আমি কেন ওয়াশিংটন সুন্দরকে খেলাবো? ওয়াশিংটন সুন্দর ওয়াজ আননেসেসারি স্লো। আমার মনে হয় যখন টেল নাম্বার 8-9 ওনার উল্টো দিকে ব্যাট করছিল, তখন ওয়াশিংটন সুন্দরকে আরেকটু এক্স্যাক্টলি। বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল, একটু বেশি শর্টস খেলা উচিত ছিল। আম, সেখানে তিনি, আমি জানি না ওনার মানে টেলের সাথে ব্যাট করতে ঠিক। করাটা না একটা আর্ট। অনেকে সেটা পারে না। আমি ওয়াশিংটন সুন্দরের দুটো ইনিংস দেখে কিন্তু আই এম নট ভেরি স্যাটিসফাইড যে হাউ ওয়েল হি ক্যান হ্যান্ডেল হিমসেলফ ওয়াইল ব্যাটিং এক্স্যাক্টলি, উইথ দ্য টিম। এক্স্যাক্টলি। তুমি বুমরার জন্য 3টে বল ছেড়ে দিয়েছিলে। আহ জফরা আর্চারের ফার্স্ট বল থেকে ফেস করতে হয়েছিল আকাশদীপকে। এইগুলো মানে আলোচনা করলে কিন্তু এই বিষয়গুলো উঠে আসবেই অবশ্যই। যাই হোক, তবে আরেকজনের কথা আমি অবশ্যই বলবো ব্যাটিং এর বিষয়, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। কন্টিনিউয়াসলি কিন্তু রান করে যাচ্ছেন এবং একটা ভরসা কিন্তু দিচ্ছেন। অ্যাবসলিউটলি, তুমি রবীন্দ্র জাদেজার অফ লেট পারফরমেন্স দেখে যাও। মানে একটা ইনিংসের ওই ফার্স্ট ইনিংস। লিডস এর ফার্স্ট হেডিং লিড ফার্স্ট ইনিংসটা বাদ দিলে, তুমি যদি দেখো কন্টিনিউ পারফর্ম করছেন, আন্ডার প্রেশার পারফর্ম করছেন, অনেক সময় সেকেন্ড নিউ বল ফেস করতে হচ্ছে, সেকেন্ড নিউ বলের এগেস্টেও তিনি তার লিমিটেড যে স্কিলস বা টেকনিক সেটা দিয়েও কিন্তু মানে সার্ভাইভ করছেন, রান করছেন। তো হ্যাটস অফ টু হিম, মানে তাকে এই টিমের একটা প্রিমিয়ার অলরাউন্ডার হিসেবে দেখা হচ্ছে, এবং সেই কাজটা কিন্তু অবশ্যই, তিনি করে দিচ্ছেন ব্যাট অবশ্যই। হাতেও এবং বল হাতেও। তো মানে রবীন্দ্র জাদেজা, এটা মনে করা হচ্ছে, এবং আমার মনে হয় যেটা তার শেষ টেস্ট সিরিজ ইংল্যান্ডে, সেই কিন্তু সেই সিরিজে কিন্তু তিনি নিজের অবশ্যই। ছাপটা এবং ছেড়ে তুমি যাচ্ছেন। ভেবে দেখো 7 বা 8-এ মোস্টলি তিনি কেরিয়ারে 7 বা 8-এ ব্যাট করেছেন, সেখানে ব্যাট করে 25টা টেস্ট হাফ সেঞ্চুরি ইজ নট ম্যাটার অফ জোক। অ্যাবসলিউটলি ইজ নট এ ম্যাটার অফ জোক, অ্যাবসলিউটলি ইজ নট এ ম্যাটার অফ জোক। এবং সবাই সেটা, সেই স্কিলটা হয়তো স্কিল সেটটা সবাইকার যাই হোক, থাকে না। এখান থেকে আমরা যাই আগামী কালের খেলায়, সেটা হচ্ছে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, মানে ভারতীয় দল কালকে কি প্ল্যানিং করছে কালকের জন্য, মানে আজকে প্রেস কনফারেন্সে কোনো আভাস সেটা বিষয় পাওয়া গেল কিনা, বা কি স্ট্র্যাটেজি নিয়ে নিয়ে ভারতীয়দের নামা উচিত? আভাস কিছুই প্রেস কনফারেন্সে পাওয়া যায়নি। তো আমার মনে হয় ইংল্যান্ড কিন্তু দে উইল মানে চাইবে যে হুম, একটু অ্যাগ্রেসিভ খেলতে, এবং কালকে যদি আমরা ওদের বাজ বল মুডটা অ্যাক্টিভেট হয়ে যায়, আবার হুম, আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ নাও তেরা হুম, দেয়ার অ্যাহেড, তারা চাইবে ম্যাচটাকে এখান থেকে নিজেরা চালাতে। তো সেক্ষেত্রে তুমি
ইংল্যান্ড যদি কালকে মনে হয় ধরো 80 ওভারও ব্যাট করে, আমি ভাবছি এক্সট্রা লাস্ট হাফ অ্যান আওয়ারটা ভারতকে দিল, 80 ওভার যদি তারা ব্যাট করে, আমি এক্সপেক্ট করছি তারা 350 রানের টার্গেট তো ইন্ডিয়াকে আমি এখানে দুটো দিতেই পারে। প্রশ্ন করবো। এক তিনশো হচ্ছে, তিন যদি তারা ডিক্লারেশনের জায়গায় থাকে, তোমার কি মনে হয় ইংল্যান্ড কিরকম রান রেখে বা কিরকম রানের টার্গেট ভারতের সামনে দিতে পারে? আর ভারতকে যদি এই ম্যাচ জিততে হয়, তোমার কি মনে হয় কত রানের মধ্যে ভারতের টার্গেট হওয়া উচিত, কত রানের মধ্যে ইংল্যান্ড কল আউট করা? ইংল্যান্ড 350 রানের হুম, টার্গেট দিতে পারে আমার মনে হয়। আর কারণ 90 ওভার মানে 4-এর কাছে রান রেট, মানে ওই বলে না একটা, মানে এমন টার্গেট দাও যেটা মনে হয় অ্যাচিভেবল, যার জন্য যাওয়া যাবে। তখন তুমি এই স্লো উইকেটে তখন তুমি মানে exactly. চাইবে যে শর্ট খেলতে, নয়তো স্লো উইকেটে তুমি যদি 500 হ্যাঁ, রানের টার্গেট দাও, মানে আরো বেশি টার্গেট দাও যেটা অ্যাচিভেবল নয়, তখন তুমি তুই আরামসে ইউ ক্যান স্টে অ্যান্ড মানে আমার মনে হয় ঠিক। ডে 5টা খেলে দিতে পারবে। কিন্তু এমন একটা টার্গেট দেওয়া উচিত যে টার্গেটটা দিলে মানে অপোনেন্টেরও মনে হবে Exactly. অ্যাচিভেবল। তো ইংল্যান্ড ওই স্ট্র্যাটেজিটা ইংল্যান্ডের আমারও মনে হচ্ছে হবে। ভারত যদি আইডিয়াল টার্গেট তুমি বলো 4th ইনিংসে চেজ, আমি বলবো নাথিং মোর Nothing দ্যান more টু than ফিফটি 250। এক মাস তো আগে টু ফিফটি মানে 287 চেস 250-তে হয়েছে। ইংল্যান্ডকে অল আউট করার জন্য ইউ হ্যাভ টু টেক উইকেটস অ্যাট ইয়েস। রেগুলার এবং ইন্টারভালস। এক মাস আগে মাথায় রাখতে হবে 287 চেস হয়েছে এখানে। আহ, 1 মাস আগে 287 ঠিক। চেজ হয়েছে তবে এই আমি উইকেটে, তোমাকে একটা ইয়েস। জিনিস জিজ্ঞেস করবো, এই যে তুমি এই স্পেকুলেশন গুলো করছো যে ইংল্যান্ড এটা ভাবতে পারে, ইন্ডিয়া এটা ভাবতে পারে, সেগুলো সমস্ত কিছু একটা ওভার ক্যালকুলেশনকে মাথায় রেখে, যে কত ওভার রিমেনিং আছে এই ম্যাচে, কত ওভার আর সামনে রয়েছে। এবং এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা, 3 দিন খেলা হলো, অ্যাভারেজ দেখা যাচ্ছে পার ডে এক্সট্রা 30 মিনিটস খেলা হচ্ছে, ইনস্পাইট অফ দ্যাট পার ডে 78 ওভার অন অ্যান অ্যাভারেজ খেলা হচ্ছে। এইটা কেন হচ্ছে, এবং এইটা ওই ক্যালকুলেশনটাকে কতটা এফেক্ট করতে পারে? যেটা হুম, হচ্ছে বিকজ অফ দ্য হিট। আর তারপর বারবার বল চেঞ্জও করা হচ্ছে, বলেরও একটা হুম, ফ্যাক্টর হচ্ছে। হিটে কি হচ্ছে যে বারবার টিমরা ড্রিঙ্কস ব্রেক নিচ্ছে, এবং তুমি যখন এত গরমে খেলছো তোমাকে ড্রিঙ্কস ব্রেকটা আম্পায়ারও তুমি অনফিল্ড আম্পায়াররাও অ্যালাউ করছে। বোলাররা হয়তো সেই ইন্টেন্সি মানে মানে চেঞ্জ হুম, ওভার হুম, সেই তাড়াতাড়ি তারা অতটা বল চেঞ্জ করছে পারছে না এই গরমের জন্য। তো ওভারঅল একটা ইট ইজ প্রাইমারিলি বিকজ অফ দ্য হিট আই থিঙ্ক, অ্যান্ড অবভিয়াসলি বল একটা বড় ফ্যাক্টর। আর নেক্সট 2 দিন আমার মনে হয় না এটা কোনো ইমপ্রুভমেন্ট হবে, কেন ওয়েদার উইল রিমেন দ্য সেম। আর যখন তুমি কোনো টিম ড্র করাতে চাইবে বা দুটো মানে ভারতীয় দলের, আই ডোন্ট থিঙ্ক যে মানে ওরা দে উইল ট্রাই টু বোল দেয়ার ওভার্স ফাস্টার, মানে আমার মনে হয় না সেই ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ দেখাবে, কেন তারা চাইবে যে এটি হুম। ইংল্যান্ড যদি গেমটাকে ওকে। করুক আর কি, পুশ করুক। সো আই ডোন্ট সি কে এই জিনিসটা চেঞ্জ হবে, হুইচ ইজ আনফর্চুনেট, বাট এগেন দ্যাটস হোয়াট ইট ইজ। একদম। দেখা যাক আগামীকাল কি খেলাটা কোন পর্যায়ে যায়, কোথায় গিয়ে শেষ হয়, সেটা নিয়ে তো আমরা আগামীকাল আলোচনা করবোই। কিন্তু শেষ করার আগে একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই স্লো ওভার রেট, সময় নষ্ট, 1 ওভার বাড়তি করা, এইসব নিয়েই ঘটে গেল লাস্ট ওভার আজকের ইন্টারেস্টিং। আজকে লাস্ট ওভার ইনসিডেন্ট নিয়ে তোমার কি মতামত? হ্যাঁ মানে এটা দেখো, মানে 6 মিনিট বাকি ছিল, 6 মিনিটে তুমি দুটো হুম, ওভার আরামসে করতে পারো। অন অন এভারেজ 4 মিনিটে একটা ফাস্ট বোলারের নিজেদের ওভার শেষ করে। আর যে লাস্টের ওভারে কথা হলে তো আরো তাড়াতাড়ি শেষ করে, সেক্ষেত্রে 6 মিনিটে ভারত এক্সপেক্ট করেছিল অ্যাটলিস্ট 2 ওভার করবে। কিন্তু ইংল্যান্ডের টাইম ডিলিং ট্যাকটিক্স ওগুলো, এবং হুম, এটা তো ক্রিকেটে নর্মাল, মানে কে এল রাহুল নিজেও বললেন যে অ্যাজ অ্যান ওপেনার আই ক্যান একদম। ফিল হোয়াট হুম, জ্যাক ক্রলি ওয়াজ ফিলিং। সো মানে হ্যাঁ মানে ওই আর কি, একটা আফটার এ হার্ড ফর ডে ইমোশনস গট হুম। দ্য বেটার অফ দ্য প্লেয়ার্স। কালকে সকালে আমি চাইবো যে এই স্পাইসটা থাকুক যেন কালকে অবশ্যই মর্নিং সেটা তো সেশনটা। থাকুক, কিন্তু ঘটনা হচ্ছে এটা নিয়ে কোথাও কি মানে ম্যাচ রেফারি কোনো ইন্টারভেনের সম্ভাবনা রয়েছে বলে তোমার মনে হয়? ইউ নেভার নো, বাট আচ্ছা। এখনো মনে হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন। কালকে আশা করি আরো উত্তেজক থ্যাংক ইউ। খেলা হবে, ওই স্পাইসটা থাকবে কালকে সারাদিনের খেলার মধ্যে, এবং তারপর আবার তোমার সঙ্গে দেখা হবে। ভালো থেকো। থ্যাংক